আজকের সেশন রেশিও অ্যানালিসিস। এই রেশিও অ্যানালিসিসের এর আগেও অনেকগুলো ক্লাস আমি দিয়েছি। ওই ক্লাসগুলো যারা মিস করেছো ওই ক্লাসগুলো কিন্তু দেখে নেবে, তাহলে এই প্রবলেমগুলো তোমাদের ধরতে সুবিধা হবে। আজকে যেটা করাবো সেটা হচ্ছে আমরা এই রিভার্স করাচ্ছি অর্থাৎ যেখানে রেশিও দেওয়া আছে সেখান থেকে সমস্ত ডাটা বের করে আমরা কখনো ট্রেডিং অ্যাকাউন্ট, কখনো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কখনো ব্যালেন্স শিট বানাচ্ছি। আজকের একটা প্রবলেম তোমাদের সলিউশন করে দেখাবো, যেখানে আমরা অনেকগুলো রেশিও পাবো আর কিছু ভ্যালু পাবো, ওখান থেকে আমাদের একটা ব্যালেন্স শিট তৈরি করতে বলেছে। দেখো প্রবলেমটা পড়ে শোনাচ্ছি, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে। এরকম প্রবলেমটা আছে, ফিক্সড অ্যাসেট টু নেট ওর্থ 5:8, কারেন্ট রেশিও 2:1, অ্যাসিড টেস্ট রেশিও 1:1, রিজার্ভ টু প্রোপাইটার্স ফান্ড 1:5, কারেন্ট লায়াবিলিটি বলে দিয়েছে 3,60,000, ক্যাশ ইন হ্যান্ড 15,000, ফিক্সড অ্যাসেট তোমার 6 লাখ। তাহলে এইগুলো যেগুলো দেওয়া আছে, তাহলে এই সমস্তগুলো থেকে তোমাকে রেশিও করতে হবে। দেখো আমাদের ডাটা দেওয়া আছে, কারেন্ট লায়াবিলিটির ভ্যালু দেওয়া আছে, তাহলে কারেন্ট রেশিও যদি আমরা চলে যাই তাহলে ওখান থেকে কারেন্ট অ্যাসেটটা পেয়ে যাব। আবার লিকুইড রেশিও গেলে ওখান থেকে স্টক পেয়ে যাব। যদি ব্যাংক ওভারড্রাফট থাকতো ওরা কিন্তু বলে দিত, ব্যাংক ওভারড্রাফট বলেনি যখন আমরা ধরেই নেব ব্যাংক ওভারড্রাফট নেই। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করব কোথা থেকে? কারেন্ট রেশিও দিয়ে। কারেন্ট রেশিও বলে দিয়েছে, দেখো কারেন্ট রেশিও বলেছে কত? 2:1। কারেন্ট রেশিও মানে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু 2:1। তোমরা কিন্তু ফুল ফর্মে লিখবে কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি, ঠিক আছে না? তোমরা শর্টকাট করবে না। কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিটা আমাদের বলে দিয়েছিল 3,60,000, তাহলে এখানে বসিয়ে দিই 3,60,000, দ্যাট ইজ ইকুয়ালস টু 2:1। ক্রসিং করলে কি হবে? কারেন্ট অ্যাসেট ইকুয়ালস টু 7,20,000। ঠিক আছে, একটা বেরিয়ে গেল। 2, লিকুইড রেশিও বলে দিয়েছে। দেখো লিকুইড রেশিও 1:1। আমরা লিকুইড রেশিওর ফর্মুলা কি জানি? লিকুইড অ্যাসেট বাই লিকুইড লায়াবিলিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু 1:1, মানে 1/1। অর লিকুইড অ্যাসেট মানে এই যে কারেন্ট অ্যাসেট আমরা বের করেছি না, কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস। আর লিকুইড লায়াবিলিটি মানে হচ্ছে কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। এখানে নেই ব্যাংক ওভারড্রাফট, থাকলে বলে দিত। ব্যাংক ওডি করলাম, হ্যাঁ, ইকুয়ালস টু 1:1 মানে 1। চলো এইখানে করি, তাহলে কারেন্ট অ্যাসেট আমরা পেয়ে গেছি কত? 7,20,000। প্রিপেড এক্সপেন্সেস নেই, তাহলে মাইনাস অনলি স্টকটা লিখলাম। কারেন্ট লায়াবিলিটি পেয়ে গেছি কত? 3,60,000, মাইনাস ব্যাংক ওভারড্রাফট নেই, 0 করলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু 1:1 মানে 1। অর এখানে ক্রসিং করলে 7,20,000 মাইনাস স্টক ইকুয়ালস টু কত? 3,60,000। তাহলে এই 3,60,000কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসো, স্টকটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও। তাহলে 7,20,000 মাইনাস 3,60,000 ইকুয়ালস টু স্টক। তাহলে স্টকের পরিমাণ কত বেরোচ্ছে? আমরা স্টক পেয়ে গেলাম 3,60,000। বলো ক্লিয়ার? একটা বেরোলো। এরপর আমাদের কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি পেয়ে গেছি। তাহলে সেখান থেকে আমরা ওই ফিক্সড অ্যাসেট টু নেট ওর্থে যাই না। ফিক্সড অ্যাসেট টু নেট ওর্থে যদি যাই ওখান থেকে কিন্তু নেট ওর্থ পেয়ে যাব। চলো নেক্সট হচ্ছে 2 নম্বর, এবার 3 নম্বর। ফিক্সড অ্যাসেটস টু নেট ওর্থ। নেট ওর্থ মিনস হচ্ছে কারবারের নেট ভ্যালু। হ্যাঁ,
নেটওয়ার্থ আর ফিক্সড অ্যাসেটের রেশিও বলেছে 5:8। ফিক্সড অ্যাসেট টু নেটওয়ার্থ এর ফর্মুলা হচ্ছে এইরকম, ফিক্সড অ্যাসেট বাই নেটওয়ার্থ। এটা হচ্ছে 5/8। আমরা ফিক্সড অ্যাসেট জেনে গেছি। দেখো ফিক্সড অ্যাসেট আমাদের প্রবলেমের মধ্যে বলে দিয়েছিল 6 লাখ। তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দিই, 6 লাখ বাই নেটওয়ার্থ ইকুয়ালস টু 5/8। নেটওয়ার্থকে ওই রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই আর 5/8কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। তাহলে 8 নিচে আছে, এসে 6 লাখের সঙ্গে কি হবে, ইন্টু হবে, আর 5 ইন্টু ছিল ওই দিকটা, 5 ডিভাইড হবে সমান নেটওয়ার্থ। দেখো কত পাচ্ছ, 9,60,000, তাই তো? তাহলে চলো এইখানটা করি, और नेटवर्थ इक्वल्स टू 9,60,000। তাহলে এটা পেলাম। আচ্ছা, নেটওয়ার্থ যেটা পেলাম এর মধ্যে কি কি আছে বলো তো? শেয়ার হোল্ডার্সের ফান্ড আছে, যদি কোনো লং টার্ম লোন থাকে তাহলে সেটা আছে, আর তার সাথে আমাদের রিজার্ভ সারপ্লাস আছে। তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড, রিজার্ভ সারপ্লাস আর কোনো লং টার্ম লোন। লং টার্ম লোন যদি থাকতো তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে তোমাদের বলে দিত যে কোনো লং টার্ম লোন আছে। তাহলে এখানে নেটওয়ার্থ মানেই শেয়ার হোল্ডার্স ফান্ড আর রিজার্ভ সারপ্লাস। তাহলে এই যে নেটওয়ার্থটা আমরা পেয়েছি এটার মধ্যে শেয়ার হোল্ডার্স ফান্ড আর রিজার্ভ সারপ্লাস আছে। রিজার্ভ টু প্রোভাইডার ফান্ড বলে দিয়েছে 1:5। তাহলে দেখো এখানে নেটওয়ার্থ বের করা আছে 30, এর পরের নাম্বারটা করি 4। রিজার্ভ টু প্রোপাইটার্স ফান্ড, প্রোপাইটার্স ফান্ড ইকুয়ালস টু বলেছে 1:5। তাহলে 1:5। তাহলে এখানে করব রিজার্ভ বাই প্রোপাইটার্স ফান্ড ইকুয়ালস টু 1/5। তাহলে রিজার্ভ ইকুয়ালস টু, আমরা যদি ক্রসিং করি দেখো প্রোপাইটার ফান্ড ইকুয়ালস টু 5 ইন্টু রিজার্ভ, ঠিক আছে না? এগুলো অর দিয়ে দাও, অর দিয়ে দাও। তাহলে এটা আমরা বের করে রাখলাম, প্রোপাইটার্স ফান্ড মানে 5 ইন্টু রিজার্ভ। এবারে আমরা যদি ওখান থেকে দেখো, আমরা এর থেকে যদি আমরা ক্যাপিটাল আর রিজার্ভ বের করতে চাই আলাদা আলাদা, তাহলে আলাদা আলাদা বের করতে চাইলে আমরা বলতে পারি যে প্রোপাইটার ফান্ড মানে হচ্ছে, কিন্তু প্রোপাইটার ফান্ড যেটা আছে তার মধ্যে কিন্তু রিজার্ভও থাকে, তাই না? প্রোপাইটার্স ফান্ড মানে তার মধ্যে রিজার্ভও আছে। তাহলে টোটাল প্রোপাইটার্স ফান্ড হচ্ছে 5 গুণ রিজার্ভ। আমরা টোটাল প্রোপাইটার্স ফান্ড নেটওয়ার্থটাই তো বলে দিতে পারি, কারণ নেটওয়ার্থের মধ্যে আমরা দেখছি লং টার্ম কোনো লায়াবিলিটি নেই। ধরো ডিবেঞ্চার, লং টার্ম লোন কিছু থাকলে তো বলে দিত, তাহলে সেই সমস্ত নেই। তাহলে এখানে নেটওয়ার্থ প্রোপাইটার ফান্ডের সঙ্গে ইকুয়াল। তাহলে আমরা প্রোপাইটার ফান্ডের জায়গায় কত বসাতে পারি? 9,60,000 ইকুয়ালস টু 5 ইন্টু রিজার্ভ। চলো 5টা এদিকে আনো, ডিভাইড করো। এই ডিভাইড করো তো, 9,60,000কে 5 দিয়ে ডিভাইড করো, 1,92,000। এটা হচ্ছে আমাদের রিজার্ভ। তাহলে রিজার্ভ যদি বেরিয়ে যায় তাহলে প্রোপাইটার্স ফান্ডও তো বেরিয়ে যাবে। তাহলে প্রোপাইটার্স ফান্ড কত? 5 ইন্টু রিজার্ভ। ও, প্রোপাইটার্স ফান্ড তো তোমার বেরিয়ে আছে 9,60,000। তাহলে সরি, তাহলে এখানে একটা কাজ করতে পারি তো আমরা এখান থেকে, তাহলে শেয়ার ক্যাপিটাল কত বলবো? দেখো এটা 5 নম্বর করি। হ্যাঁ, প্রোপাইটার্স ফান্ড ইকুয়ালস টু ক্যাপিটাল মানে শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ।
তা প্রোপাইটার ফান্ড তো বলা আছে 9,60,000, শেয়ার ক্যাপিটাল জানি না, কিন্তু রিজার্ভটা জানি 1,92,000 এইমাত্র বের করলে। তাহলে ওটা এই দিকটা এলে কি হবে, মাইনাস হবে তো, মাইনাস করো 9,60,000 থেকে 1,92,000 মাইনাস করো, তাহলে 7,68,000 ইকুয়ালস টু শেয়ার ক্যাপিটাল। বলো ক্লিয়ার? তাহলে দেখো আমরা সব কিছুই পেয়ে গেছি। এখানে অঙ্কটায় লং টার্ম লোন ছিল না, তাই অনেকটা ইজি করে দিয়েছে। তাহলে শেয়ার ক্যাপিটাল আমরা পেয়ে গেলাম। এইবারে শেয়ার ক্যাপিটাল পেয়ে গেছি, রিজার্ভ পেয়ে গেছি, কারেন্ট লায়াবিলিটি পেয়ে গেছি, কারেন্ট অ্যাসেট পেয়ে গেছি, হ্যাঁ, আর তার সাথে আমরা ফিক্সড অ্যাসেট তো প্রবলেমের মধ্যে দেওয়া ছিল। এখানে কিন্তু এক্সট্রাভাবে ক্যাশ ইন হ্যান্ড বলে দিয়েছে, দেখবে প্রবলেমটার মধ্যে। তাহলে ক্যাশ ইন হ্যান্ড যদি বলে দেয়, তাহলে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট দেখবে, কারেন্ট অ্যাসেট কত একটা বেরোলো, কারেন্ট অ্যাসেট 7,20,000, তাহলে 7,20,000। তার সাথে আমরা বলতে পারি সেখানে যদি ক্যাশ ইন হ্যান্ড থাকে 15,000, তাহলে বাকিটা কি আছে, তাহলে বাকিটাই হচ্ছে আদার কারেন্ট অ্যাসেট, তাহলে আদার কারেন্ট অ্যাসেট বলে লিখে দিতে পারি। তাহলে চলো এবার ব্যালেন্স শিটটা করে দেখাই। তাহলে ব্যালেন্স শিটটা কীরকম হবে? আচ্ছা, আমি লেফট হ্যান্ড সাইডটা এখানটা মুছতে পারি তো, এইখানটাই যদি করে দিই, তাহলে তোমাদের এইখানটা দেখো 7,20,000টা মনে রাখতে হবে আমাদের, আর স্টকটা বেরিয়েছিল 3,60,000, ওটা ওই দিকটা থাক, আমি এইখানটা করে দিচ্ছি, এইখানটা মুছে শুধু। চলো, আচ্ছা চলো দেখো, ব্যালেন্স শিট যখন বানাবো, এখানে কিন্তু আমাদের কোম্পানি ব্যালেন্স শিট মানে শিডিউল 6 অনুযায়ী বানাতে বলেনি, তাহলে আমাদের ওইভাবে করার দরকার নেই। আমরা প্লেন ব্যালেন্স শিট যেই রকম বানাই সেইভাবেই বানিয়ে দিচ্ছি। আর যদি শিডিউল 6 বলে, সেখানে কিন্তু শিডিউল 6 অনুযায়ী করতে হবে। তাহলে এখানে আমরা ব্যালেন্স শিটে সোল প্রোপাইটারশিপ বিজনেসে যেইভাবে ব্যালেন্স শিট করি সেইভাবেই করি। তোমরা কিন্তু একটু ঘর টেনে করবে, আর ব্যালেন্স শিট করলেই অ্যাজ অন দিয়ে তারিখ দিতে হয়, কিন্তু কত তারিখে ব্যালেন্স শিট করছো, কোন ইয়ারের, সেটা কিন্তু লিখতেই হবে। আমি এরকম টি ফর্মে করে দিলাম। দেখো আমাদের এখানে শেয়ার ক্যাপিটাল দেওয়া ছিল, মানে শেয়ার ক্যাপিটাল আমরা বের করেছি, শেয়ার ক্যাপিটাল বের করেছি, ওখানে দেখো পেয়ে গেছিলাম, কত পেয়ে গেছিলাম, শেয়ার ক্যাপিটাল 7,68,000। রিজার্ভ পেয়েছিলাম, দেখো তো কত, 1,92,000। আর পেয়েছিলাম কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি আমরা পেয়েছিলাম 3,60,000। দেখো, হ্যাঁ না, কারেন্ট লায়াবিলিটি, হ্যাঁ এখানে তো কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি, তাহলে কারেন্ট লায়াবিলিটি পেয়েছিলাম 3,60,000। আচ্ছা এখানটা একটু মুছে দিই, কারেন্ট লায়াবিলিটি এটা 3,60,000, তাহলে এখানে প্লাস করলে আর কিছু তো নেই, এটা 9,60,000 আর 3,60,000, 13,20 একবার ক্যালসিতে করে দেখে নাও। কত হচ্ছে দেখো। আচ্ছা ফিক্সড অ্যাসেট আমাদের মনে হচ্ছে বলে দিয়েছিল 6 লাখ, প্রবলেমের মধ্যেই বলে দিয়েছিল, দেখো হ্যাঁ প্রবলেমের মধ্যে বলে দিয়েছিল 6 লাখ। এইবারে আমরা যখন এখানে ইনভেস্টমেন্ট আরে কিছু নেই, তাহলে তবুও একটা লিখে রাখি, ইনভেস্টমেন্ট নেই, কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের প্লাস কিন্তু আমরা যদি করি 7,20,000, কিন্তু তার মধ্যে স্টকটা তো আমরা বের করে রেখেছি, স্টক বের করেছি কত, 3,60,000, আর ক্যাশটা পেয়ে গেছিলাম, দেখো ক্যাশটা ওরা বলে দিয়েছিল প্রবলেমের মধ্যে 15,000। তাহলে বাকিটাকে কি বলবো, তাহলে ট্রেড রিসিভেবল বা ডেটর্স, তাহলে ডেটর্স এখানটা আমরা কি করব, 3,45,000 করলে তবে তো আমাদের 7,20,000 আসবে, তাই না? তাহলে 7,20,000 তো আমাদের কারেন্ট অ্যাসেট বলে দিয়েছিল, এখানে দেখো বসিয়েছিলাম 7,20,000,
তাহলে এখানে স্টক বলে দেওয়া আছে, স্টক বের করেছি আমরা, ক্যাশ বলে দেওয়া ছিল, তাহলে এই দুটো বাদ দিলে বাকি থাকে ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবলের মধ্যে আমরা ডেটসটা শুধুমাত্র লিখে নিলাম। হ্যাঁ, এটা ডেটস প্লাস বিল রিসিভেবলও বলতে পারো। তাহলে ডেটস প্লাস বিল রিসিভেবল হচ্ছে 3,45,000, এটা ব্যালেন্সিং ফিগারে বের করলাম। তাহলে এই তিনটের প্লাস করলেই আমরা কারেন্ট অ্যাসেটের যোগফল পাবো। এবার যদি প্লাস করি তাহলে প্লাস করলে এদিকটাও 13,20,000। তাহলে ব্যালেন্স শিট বোঝা গেল। তাহলে তোমরা এই প্রবলেমগুলো রেশিও তোমাদের যে হাতে দেওয়া থাকবে সেখান থেকে দেখবে কোনটার ভ্যালু দেওয়া আছে, কি ভ্যালু দেওয়া আছে। এখানে যেরকম আমরা অঙ্কটা দেখলাম আমাদের কারেন্ট লায়াবিলিটির পরিমাণ দেওয়া ছিল, তাই আমি প্রবলেমটাকে এগোলাম, স্টার্ট করলাম কি নিয়ে, কারেন্ট রেশিও নিয়ে। কারেন্ট লায়াবিলিটি দেওয়া ছিল, সেখান থেকে কারেন্ট অ্যাসেট বেরিয়ে গেল। আবার লিকুইড রেশিও চলে যেতে সেখান থেকে স্টকের পরিমাণ বেরিয়ে গেল। তারপরে আমরা দেখলাম ওখানে আমরা ফিক্সড অ্যাসেট পেয়ে গেছি, কিন্তু একটা ফিক্সড অ্যাসেট টু প্রপার্টাস ফান্ড রেশিও দেওয়া ছিল। তাহলে সেটাই গেলাম, সেখানে গিয়ে ফিক্সড অ্যাসেট পুট করলাম, পুট করে প্রপার্টাস ফান্ডটা পেলাম। প্রপার্টাস ফান্ডের মধ্যে আবার কতটা রিজার্ভ, কতটা শেয়ার ক্যাপিটাল, সেটা বের করার জন্য আমরা কি করলাম, প্রপার্টাস ফান্ডটাকে ইউজ করলাম। আর প্রপার্টার ফান্ড টু ওই রিজার্ভ সারপ্লাসের একটা রেশিও দেওয়া ছিল, সেই রেশিওটাকে ইউজ করলাম, ইউজ করে রিজার্ভ আর সেখান থেকে প্রপার্টাস ফান্ড তো আগেই দেওয়া ছিল। আর তুমি জানবে ওই যে নেটওয়ার্থ যেটা বেরোয় না, নেটওয়ার্থ যেটা আমরা বের করি, ওই নেটওয়ার্থের মধ্যে কিন্তু কি থাকে বলতো, শেয়ার হোল্ডার্স ফান্ড তো থাকেই, ওর সঙ্গে লং টার্ম লোন থাকে, লং টার্ম বরোয়িংস সমস্ত থাকে। কিন্তু প্রবলেমের মধ্যে লং টার্ম বরোয়িংস যদি থাকে, হয় তার রেশিও দেওয়া থাকবে, নেটওয়ার্থের সঙ্গে তার রেশিও, বা শেয়ার হোল্ডার্স ফান্ডের সঙ্গে তার রেশিও, বা ডেপ্ট ইকুইটি রেশিও এরকম দেওয়া থাকবে। তাহলে দেওয়া থাকলে সেখান থেকে বের করাটা অনেক সহজ, ইজি। এখানে যখন সে সমস্ত কিছু বলা নেই, আবার লং টার্ম লোন যে আছে তার পরিমাণও কিছু বলা নেই, তাহলে আমরা ধরবো যে নেটওয়ার্থটা আমরা বের করেছি ওটাই হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড হলে তার মধ্যে শেয়ার ক্যাপিটাল আছে, আর কি আছে, রিজার্ভ আছে। তাহলে শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভের আমরা রেশিও না পেলেও কিন্তু নেটওয়ার্থের সঙ্গে আমরা রিজার্ভের একটা রেশিও পেয়েছি, নেটওয়ার্থের সঙ্গে না, প্রপার্টাস ফান্ডের সঙ্গে বলতে পারো। তা প্রপার্টাস ফান্ডের সঙ্গে আমরা রিজার্ভের যে রেশিও পেয়েছি সেখান থেকে রিজার্ভটা বের করে নিয়েছি। কারণ আমরা তো জানি প্রপার্টাস ফান্ড মানেই হচ্ছে এখানে নেটওয়ার্থ। তাহলে প্রপার্টাস ফান্ডের জায়গায় কি বসিয়ে দিয়েছি, নেটওয়ার্থ বসিয়ে দিয়েছি, সেখান থেকে রিজার্ভ বেরিয়ে গেছে। আর রিজার্ভ বেরোলে সেখানে আমরা নেটওয়ার্থ যেটা, তার মধ্যে যদি অতটা রিজার্ভ হয় তাহলে বাকিটা নিশ্চয়ই শেয়ার ক্যাপিটাল, সেটা বের করে নিয়েছি। নিলেই আমাদের ব্যালেন্স শিটের সমস্ত আইটেমগুলো চলে এসেছে, সেখান থেকে ব্যালেন্স শিটটা বানিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার এই প্রবলেমকে আরও একটু অ্যাডভান্স লেভেল করা যেত যদি ওখানে লং টার্ম ডেপ্টের কিছু রেশিও দিত, মানে ডেপ্ট ইকুইটি রেশিও যদি দেওয়া থাকতো, তাহলে আর একটু প্রবলেমটা অ্যাডভান্স হতো। আবার যদি ক্যাপিটাল গিয়ারিং রেশিও থাকতো, ওখানে শেয়ার ক্যাপিটালকে ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ারে ভাগ করতে হতো, তখন আরও একটু অ্যাডভান্স লেভেল হতো। সেরকম অ্যাডভান্স লেভেলের প্রবলেম আমি দেখছি পরের ক্লাসগুলো নিয়ে আসছি, প্রবলেম সলিউশন করে দেখাবো, তোমরা সেগুলো দেখতে পাবে। আর যদি আগের ক্লাসগুলো তোমরা মিস করে থাকো, অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে, তবে কিন্তু এই ক্লাস ধরতে সুবিধা হবে। তাহলে আজকের মতো এইটুকুই রাখছি, টাটা।